তা উনি এই সংস্থাগুলোর উপর আক্রমণ করে আমার মনে হয় হিন্দুত্বের উপর আঘাত আনতে চাইছেন শুধুমাত্র একটা বিশেষ সম্প্রদায়ের ভোটের জন্য। মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু। লোকসভার দামামা বেজে গেছে। একদিকে যখন প্রস্তুতি চলছে আর কিছুদিনের পরে দমদমে ভোট। দমদমে কী হতে চলেছে? ভূমিপুত্রই কি আবার জয়লাভ করবে, নাকি প্রাক্তন সাংসদ আবার সাংসদ হবে? আমরা পেয়েছি বিজেপির মনোনীত প্রার্থী শিলভদ্র দত্তকে, দীর্ঘদিনের রাজনৈতিক কেরিয়ার। দাদা, একদম তো শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে, মানুষের কাছে প্রথমে বার্তা কি নিয়ে যাচ্ছেন? না, মানুষের কাছে বার্তা নয়, মানুষের বার্তা হচ্ছে চোরের ওটাও বাংলা ভাষা। মানুষের বার্তা হচ্ছে মোদিজির গ্যারেন্টি দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার, সেই গ্যারেন্টিকে মানুষ ভরসা করছে। মানুষের বার্তা হচ্ছে 15 বছরের সাংসদ দমদমের বিস্তীর্ণ এলাকার পানীয় জল দিতে পারেনি, জমা জল দূর করার চেষ্টা করেননি, আর পানিহাটির মতন জায়গাগুলো আবর্জনার স্তূপ হয়ে গেছে। মানুষ তাই নিজেরাই চাইছেন অপদার্থ সাংসদের অপসারণ। মুখ্যমন্ত্রী বলছে ইসবার পগার পার, অপরদিকে প্রধানমন্ত্রী থেকে সাধারণ মানুষের আওয়াজ উঠেছে ইসবার 400 পার। কীভাবে দেখছেন? না, পগার পার তো ঠিকই বলেছেন, এবার মুখ্যমন্ত্রী পগার পার হবেন, তাই উনি ওনার কথা বলেছেন। আপনারা অন্যভাবে মানে ধরলে তো হবে না। মুখ্যমন্ত্রী নিজে পগার পার হবেন সেটা আগে থাকতে বলে দিচ্ছেন, তাতে অন্যায় কী করেছেন? যেটা হবে সেটাই তো সত্যি কথাই তো বলেছেন। সন্দেশখালীর ঘটনা যে বাংলা নয় বাংলার বাইরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে, এই সন্দেশখালীর মা বোনেদের আওয়াজ কি সারা বাংলায় পৌঁছানো সম্ভব হলো? না, সন্দেশখালীর মা বোনেদের আওয়াজ বাংলায় নয়, বাংলার বাইরেও মানে চলে গেছে। কারণ ভারতবর্ষের মানুষ কোনো দিন দেখেননি যে আমি 500 টাকা অনুদান দিচ্ছি বলে তোমার ইজ্জতটা আমি লুটে নেব। এটা কোনো রাজ্যে কখনো হয়নি। লক্ষ্মীর ভাণ্ডার মমতা ব্যানার্জি একা করেননি, সারা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন রাজ্য করেছে। এবং আসামের মতন একটা ছোট্ট রাজ্য, যে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিও ওখানে যে টাকাটা দেন সেখানকার মা বোনেদের, সেটাও 1200 টাকার ওপরে। কিন্তু কোনো দিন আজ অবধি কেউ শোনেনি যে আসামের সেই যে মা আমার 1200 টাকা বা টাকাটা পাচ্ছেন, সেই মাকে রাত্রিবেলায় ডেকে গিয়ে ভাজপার কোনো বিজেপির কোনো কর্মী বলছেন টাকা দিচ্ছি তোমাকে আমার সঙ্গে শুতে হবে। এটা দেখেন, এটা বাংলায় দেখেছে। তাই বাংলার এই ঘটনা, এটা লজ্জা বাংলার জন্য, এবং বাংলার সংস্কৃতির ওপর এটা আঘাত। তাই এটা শুধু বাংলার বাইরে বলে না, এটা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে যে এমন একটা রাজ্যে মানুষ বাস করে, সে রাজ্যের গরিবীকে নিয়ে সেখানকার সরকার ছিনিমিনি খেলে। যে বাংলায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর থেকে আরম্ভ করে নজরুল থেকে আরম্ভ করে একাধিক জন্মগ্রহণ করেছে, যার সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এগিয়ে বাংলা রাজ্য সরকার বলছে, অপরদিকে এই বাংলায় কাজের জন্য মানুষকে যেতে হচ্ছে ভিন্ন রাজ্যে। কীভাবে দেখছেন? না, এগিয়ে বাংলা তো মানুষ দেখতেই পাচ্ছে। দেখুন, মমতা ব্যানার্জি হচ্ছে সিপিএমের ওই পরের দিকের বামফ্রন্ট, নবম দশম 11 বামফ্রন্ট। কারণ কারখানা বন্ধ শুরু করেছিলেন জ্যোতিবাবু। পানিহাটিতে বঙ্গোদয় কটন মিলের জমিতে পিয়ারলেস দিয়ে শুরু হয়েছিল, সেটা এখন বাংলার ছবি। বাংলার যেখানে প্রান্তে, বিশেষ করে ব্যারাকপুর শিল্পাঞ্চল আর গঙ্গার ওপারে শ্রীরামপুর হুগলি, মানে ওই অঞ্চলটা, চন্দননগর চুচুড়ায় অঞ্চলটায় যেটা শিল্পাঞ্চল, সেই শিল্পাঞ্চলে শিল্পের জমিতে মমতা ব্যানার্জি জোর গলায় বলেছিলেন যে আমি শিল্পের জমিতে শিল্প করব। কোথাও শিল্প হয়নি, বরঞ্চ সেই জমিগুলোতে ফ্ল্যাট হয়েছে, মাল্টি স্টোরিড বিল্ডিং হয়েছে, বিভিন্ন প্রজেক্ট হয়েছে, এবং তার কাটমানি তৃণমূলের নেতারা পেয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি ওই গঙ্গার ধারে একটা নতুন প্রজেক্ট হয়েছে, সেটা আবার শুনছি কোনো এক বড় নেতার বললে তার যোগাযোগ আছে। গঙ্গার ধারে ওই জায়গায় আজ অবধি আর কেউ ওই রকম প্রজেক্ট করার সুযোগ পায়নি, কিন্তু কোন ক্ষমতা বলে ওখানে সুযোগ পেয়েছেন আমরা দেখছি। এবং কারখানার জমিতে, কারখানা দূরের কথা, কারখানার জমিতে যেখানে প্রমোটিং হচ্ছে সেখানে তৃণমূলের কাউন্সিলররা এখন আর স্কোয়ার ফিটে টাকা নিচ্ছেন, এখন প্রতি ইটে 2 টাকা করে কমিশন খাচ্ছেন। এভাবেই চুরিটা হচ্ছে এবং চুরির টাকাটা কালীঘাটে পৌঁছচ্ছে। আপনি জয়লাভ করে এলে দমদমবাসীর জন্য প্রথম কাজ কি থাকবে? দেখুন, দমদমবাসীর জন্য অনেক কাজ। সবথেকে প্রথম যেটা মানুষকে বেঁচে থাকতে গেলে প্রতিদিন লাগে, তার একটা প্রধান অঙ্গ হচ্ছে পানীয় জল। দমদমের বিস্তীর্ণ এলাকার মানুষ জল পায় না। এখানে সাঁতার কাটার জল পাওয়া যায়, যেখানে সাংসদ সাঁতার কাটেন, কিন্তু মানুষ পানীয় জল পায় না, কিনে খেতে হয়। এখানে
বর্ষার সময় জলের তলায় চলে যায় বিস্তীর্ণ অঞ্চল, মানুষকে সেই জল কাদা ভেঙে, শুধু মানুষ বলবো না, আমি ছাত্রছাত্রীদেরও স্কিল হয়ে যেতে হয় সেভাবে। এখানে পানিহাটির মতন কিছু জায়গা আছে যেখানে আবর্জনা স্তূপ হয়ে গেছে, সেগুলোকে দূর করা। এছাড়াও ব্যারাকপুর অবধি মেট্রো রেল এই অঞ্চলের মানুষের একটা দাবি। যখন রেলমন্ত্রী ছিলেন তখন ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন, মুখ্যমন্ত্রী হওয়ার পর ভুলে গেলেন, কারণ এটা উত্তর শহরতলির অংশ, তো এখানে উন্নয়ন না হলেও চলবে। দিদিমণি আর তার বাড়ির সব লোকেরাই দক্ষিণ এবং তৃণমূলের বড় নেতারা সবাই দক্ষিণ কলকাতায় থাকেন, তাই দক্ষিণ কলকাতার উন্নতি করতে হবে, এ অঞ্চলে না করলেও চলবে। কিন্তু তাই মেট্রো ব্যারাকপুর অবধি করতেই হবে। এছাড়াও শিল্পের জমিতে শিল্প হবে বলে আওয়াজ তুলেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী, তুলেছিলেন এখানকার সাংসদ তুলেছিলেন। আমরা দেখলাম যেসব কারখানা সরকারিকরণ হলো রাজ্যের, কিন্তু কারখানা, একটা কারখানায় চিমনি দিয়ে ধুয়ো বেরোলো না, কিন্তু কারখানার মেশিনারি সব চুরি করে বিক্রি হয়ে গেল। দমদমের লোকেরা বলল তৃণমূলের লোকেরা চুরি করেছে। তাই এলাকায় মানুষের এই কাজগুলো করতে হবে, এই কাজগুলো দেখতে হবে। আর ছোটোখাটো কিছু চাহিদা আছে, ছোটো মানে এলাকা ভিত্তিক চাহিদা, আমি ছোটো চাহিদা বলছি না, এলাকা ভিত্তিক চাহিদা। খর্দায় একটা ফ্লাইওভার দীর্ঘদিনের চাহিদা, আর দমদমে একটা বাইপাস দীর্ঘদিনের চাহিদা। মানুষের এই চাহিদাগুলো পূরণ করার চেষ্টা করতে হবে এবং পূরণ করতে হবে। আগামী দিনে এখনই মাননীয় মুখ্যমন্ত্রী ভারত সেবাশ্রমের মহারাজকেও ছাড়লেন না, তিনিও কিন্তু রাজনীতির শিকারের কবলে পড়ল, কি বলবেন? না শুধু ভারত মানে ইয়ে নয়, বা আপনার রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ বা ইস্কনকেও গালাগালি দিয়েছেন। আসল কথা হচ্ছে হেরে যাবার ভয়ে উনি সব জায়গাতেই ভূত দেখছেন। এবং আরেকটা বিষয় হচ্ছে এগুলোর পিছনে একটা অন্য কারণ আছে। কারণটা হচ্ছে মমতা ব্যানার্জি 30% ভোটটাকে সংগঠিত করতে চাইছেন। তাই হিন্দু ধর্মের যেখানেই কোনো জাগ্রত জায়গা থাকে আঘাত করো, সেখানে রামকৃষ্ণ মিশনকে আঘাত করো, ভারত সেবাশ্রম সংঘকে আঘাত করো, ইস্কনকে আঘাত করো। যারা সনাতনী সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার কাজ করছে, যারা সত্যিকারে আধ্যাত্মিকতাকে উন্মেষ ঘটানোর চেষ্টা করছেন, তাদের ওপর আঘাত আনো। এটা মমতা ব্যানার্জির একটা চক্রান্ত, যে এই সব সংস্থার উপর, এবং উনি বলেছেন উনি দেখে নেবেন, উনি বলেছেন উনি অনেক কাজ সাহায্য করেছেন, আগামী দিনে দেখবেন। তা উনি এই সংস্থাগুলোর উপর আক্রমণ করে আমার মনে হয় হিন্দুত্বের উপর আঘাত আনতে চাইছেন, শুধুমাত্র একটা বিশেষ সম্প্রদায়ের ভোটের জন্য। প্রধানমন্ত্রীর গ্যারেন্টি একদিকে, অপরদিকে প্রধানমন্ত্রী বলছেন আগামী দিনে সরকার গঠন করলে 60 বছরের ঊর্ধ্বে যারা বয়স হয়ে যাবে তাদের ফ্রি অফ কস্টে চিকিৎসা দেওয়া হবে। অথচ এই বাংলাতেই সরকারি হসপিটালে বাংলার সাধারণ মানুষের চিকিৎসা হয় না। বারবার আপনারা অভিযোগ করেন পার্থ কেষ্টর মতো লোকেদের কিন্তু অনায়াসে তারা সিট পেয়ে যায়, তাদের চিকিৎসা হয়। কীভাবে দেখছেন? না না, বাংলার স্বাস্থ্য ব্যবস্থা তো পিজি হাসপাতালে কুকুরের ডায়ালিসিস হয়, মানুষের হয় না। বাংলার স্বাস্থ্য ব্যবস্থার কী অবস্থা বাংলার মানুষ দেখছেন, এবং এটা সবথেকে বেশি যিনি ভালো বোঝেন তিনি বাংলার মুখ্যমন্ত্রী। নন্দীগ্রামে পায়ে চোট লাগলো, এক্স রে হবে, একটু চিকিৎসা হবে বা বড়জোর প্লাস্টার হবে, সেটা ওখানকার সুপার স্পেশালিটি হাসপাতাল সুযোগ পেল না, পিজিতে এলেন। কারণ উনি জানেন নির্সালা বাড়ি ছাড়া ওটা কিছু নয়। হেলিকপ্টারে উঠতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গেলেন। উনি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ থাকা সত্ত্বেও সেখানে চিকিৎসা এলেন, পিজিতে এলেন। এর দুটো কারণ হতে পারে, এক কিচ্ছু হয়নি, ওখানকার ডাক্তাররা হয়তো সেটা বলে দেবেন, তাই ওই ডাক্তারদের কাছে যাননি। এখানকার ওই বসংবদ ডাক্তাররা আছেন, তারা ওর ওপরই বড় রিপোর্ট দেবেন, তার জন্য এসছেন হতে পারে। আর না হলে পরে ওনার ভরসাই নেই যে ওখানকার ডাক্তাররা চিকিৎসা করতে পারে। তো এই তো স্বাস্থ্য ব্যবস্থার তো উনি বুঝিয়ে দিয়েছেন। আর নরেন্দ্র মোদী যেটা বলেছেন, এর আগেও তো আয়ুষ্মান ভারতের মধ্যে দিয়ে সারা ভারতবর্ষের গরিব মানুষের উপকার করতে গেছিলেন, কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী বাংলায় করতে দেননি। সেই কারণেই এবার নরেন্দ্র মোদীজি বলেছেন এবার আয়ুষ্মান ভারত যাদের 60-এর ওপর 65 বছর বয়স হয়েছে সেই মানুষদের জন্য 5 লাখ টাকা পর্যন্ত পুরো বিনা পয়সার যে চিকিৎসা হবে, তার 100 ভাগ, ইন্স্যুরেন্সের 100 ভাগ টাকাটাই কেন্দ্রীয় সরকার দেবে, যাতে অন্য কোনো রাজ্য এটার উপরে কোনো চাপ সৃষ্টি করতে না পারে। কারণ মোদিজি মানুষের উপকারে কাজ করতে চাইছেন, গরিব মানুষের পাশে দাঁড়াতে চাইছেন। তাই যে সমস্ত মানুষ, বৃদ্ধ মানুষ যারা সমাজকে অনেক কিছু দিয়েছেন এখন হয়তো পাচ্ছেন না, তাদের চিকিৎসার ভারটাও মোদিজিই নিচ্ছেন। 2011-র আগে বামফ্রন্টের বিদায় যখন হয়েছিল, টাটাদের একটা বড় ভূমিকা ছিল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন আগামী দিনে সরকার গঠন করলে টাটাদের হাতে পায়ে ধরে বাংলায় নিয়ে আসবে, যাতে শিল্প আগামী দিনে বাংলায় হতে পারে, বাংলার ছেলেমেয়েরা কাজ যাতে বাংলায় পায়। কীভাবে দেখছেন? না, এটা তো নিশ্চয়ই পশ্চিমবাংলার উন্নয়ন করতে গেলে শিল্প করতে হবে।
নাহলে তো বাংলার ছেলে কেরলে ধান কাটতে যাবে, এরপরে ঘাস কাটতে যাবে। তা বাংলার ছেলেকে বাংলায় রাখতে গেলে এখানে শিল্প করতে হবে। একসময় শিল্পে বাংলা 1 নম্বর ছিল বলেই সারা ভারতবর্ষের মানুষ বাংলায় আসতেন। আজকে অদ্ভুতভাবে বাংলা থেকে শিক্ষিত ছেলে শুধু নয়, সমস্ত রকমের লেবার বা শ্রমিক তারা বাংলার বাইরে যাচ্ছেন, কারণ বাংলায় কোনো কাজ নেই। তাই যদি প্রয়োজন হয়, রতন টাটা কেন, যে কোনো ব্যবসায়ীর সঙ্গে তিনি যদি সত্যিকারের ব্যবসায়ী এখানে করতে চান এবং তার মাধ্যমে যদি বড় ইন্ডাস্ট্রি হয়, নিশ্চয়ই হাতে পাতে আনতে হবে, বাংলার স্বার্থে আনতে হবে, বাংলার যুব সমাজের জন্য আনতে হবে। এটা তো কোনো অন্যায় নয়। আগামী দিনে প্রধানমন্ত্রী বলছেন স্বচ্ছ ভারত গড়তে গেলে প্রধানমন্ত্রীকে ভোট দিতে হবে, এবং সাধারণ মানুষও যে আওয়াজ উঠেছে যে 2024 ইসবার কিন্তু 400 পার। শিলভদ্র দত্ত দমদমে লোকসভার ক্যান্ডিডেট, তিনি প্রার্থী হয়েছেন, তিনি বলছেন শুধুমাত্র সময়ের অপেক্ষা আগামী দিনে দিল্লির দরবারে যাওয়া। মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু।